রাখে যাইতেছি বাসে না যাইয়া অনেক কষ্ট করে তা আনন্দ লাগতেছে। ফার্স্ট টাইম যাচ্ছি তাও শ্বশুর বাড়ি, সো অবভিয়াসলি ভালো লাগতেছে। নারের টানে বাড়ির পানে নগরবাসী, ট্রেনে ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা, মহাসড়কে গাড়ির চাপ, সদরঘাটে উপচে পড়া ভিড়, লঞ্চে আরামদায়ক যাত্রায় খুশির ঝিলিক। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 20 বছর পালিয়ে থেকেও হলো না শেষ রক্ষা। লেখক হুমায়ুন আজাদ হত্যা চেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি গ্রেফতার, চাপাতি দিয়ে আঘাত ও বোমা বিস্ফোরণ ঘটায় সাবু। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। দেশের আকাশে কোথাও দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। মঙ্গলবার সন্ধ্যায় বাইতুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। সারা দেশে থেকে নেওয়া তথ্য পর্যালোচনা করে কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান জানান, দেশের 64 জেলায় কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। 29 রমজান 1445 হিজরি, 26 চৈত্র 1430 বঙ্গাব্দ, 9 এপ্রিল 2024 মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ব্রিফিংয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ধর্মমন্ত্রী। বলেন, বুধবার 30তম রোজা পালিত হবে। আগামী পহেলা শাওয়াল 1445 হিজরি, 28 চৈত্র 1430 বঙ্গাব্দ, 11 এপ্রিল 2024 তারিখ বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ। বুধবার মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন করেন কিছু মানুষ। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে নারীর টানে বাড়ির পথে ছুটছে নগরবাসী। রেলপথে ঈদ যাত্রার 7ম দিনে ভেঙে পড়েছে শৃঙ্খলা। উত্তরবঙ্গের প্রতিটি ট্রেন ছেড়ে গেছে ছাদ ভর্তি যাত্রী নিয়ে। তবে শিডিউল মেনে যাত্রা করছে সব ট্রেন। এদিকে লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়। ঘরে ফিরতে মরিয়া মানুষ। ঈদযাত্রার শেষ মুহূর্তে তাই স্টেশন জুড়ে ঘরমুখ মানুষের জনস্রোত। ট্রেন আসার পর শুরু হয় আসন দখলের যুদ্ধ। জয়ী হতে প্রাণপণ চেষ্টা। অল্প সময়ের মধ্যেই বগি, দরজা, জানালা লোকে লোকারণ্য। এরপর উপায়হীন মানুষের যুদ্ধ ছাদে ওঠার। ভাই বাড়ি যাওয়ার লাগে, বড় কথা সামনে বাড়ি যাওয়ার লাগে ভাই। ওঠার মতন পরিবেশ নেই, সামনে কি আঁকাবো, ছিটে কি যাবো, এইখানেই তো যাইতে পারছি না সামনে। ঈদের সময় এজন্য তো কষ্ট থাকবে না, যাওয়াটাই শুধু কষ্ট। ব্যবসা গরম আর গাদাগাদিতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। টিকিটধারী অনেকেই উঠতে পারেননি ট্রেনে। এত কষ্ট আর ভোগান্তি সহ্য করেও যারা উঠতে পেরেছেন ট্রেনে, তাদের ঈদের খুশি যেন তখন থেকেই শুরু। মা বাবার টানে যাওয়া লাগেছে ঈদের, এখন আনন্দ করার লাগবে। পরিবারের সঙ্গে সময় দিতে পারি না, এই ঈদের সময় দেওয়ার জন্যই আমরা এত কষ্ট করে যাওয়া। এদিকে অন্যান্য দিন সন্ধ্যা থেকে সদরঘাটে ভিড় দেখা গেলেও মঙ্গলবার সকাল থেকে ছিল উপচে পড়া ভিড়। ছিল বাড়তি ভাড়া ও শিডিউল বিপর্যয়ের ভোগান্তি। তবে ঈদযাত্রায় সামিল হতে পেরে সবার চোখে মুখে ছিল খুশির ঝিলিক। বাবা আছে, শ্বশুর শাশুড়ি আছে, ননদ আছে, একসাথে সাথে ঈদ করার জন্য যাচ্ছি। গত ঈদের যতটা যানজট ছিল, যতটা ভোগান্তির ভিতরে আমরা ছিলাম, এই বছর আমি মনে করি এটা অনেকটা কমে এসেছে। এদিকে পদ্মা সেতুর মাওয়ার টোল প্লাজা থেকে শ্রীনগরের ছনবাড়ি পর্যন্ত ছাড়িয়ে যায় গাড়ির সারি। হাজার হাজার মোটরসাইকেলের চাপ সামাল দিতে বাড়ানো হয় বুথ। পরে ধীরে ধীরে কমে যায় যানবাহনের চাপ। হাজার হাজার মোটরসাইকেল, তারপরে যেতেই হবে বাড়িতে। রাখে যাইতেছি বাসে না যাইয়া অনেক কষ্ট করে তা আনন্দ লাগতেছে। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কে মঙ্গলবার সকালে যানজট দেখা দিলেও পরে স্বাভাবিক হয় যান চলাচল। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ। এদিকে শক্তিশালী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন ঈদের সড়ক পথে বাড়ি ফিরতে ইচ্ছুক যাত্রীরা। কোনো নিয়ম নীতি কিংবা সরকার নির্ধারিত ভাড়ার তোয়াক্কা না করেই আদায় করা হচ্ছে অতিরিক্ত 2 থেকে 3 গুণ ভাড়া।
আর এ কারণে অনিশ্চিত হয়ে পড়েছে নির্দিষ্ট আয়ের খেটে খাওয়া মানুষের ঈদযাত্রা। টার্মিনালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও টাকার অভাবে বাড়ি ফিরতে পারছেন না অনেকেই। যদিও পরিবহনগুলো প্রকাশ্যে মানুষের পকেট কাটলেও নির্বিকার প্রশাসন। রাশেদ বাপের রিপোর্ট। আমার হাতে যে টিকিটটি রয়েছে এই টিকিটের যারা যাত্রী তারা হচ্ছে মোট 4টি টিকিট কেটেছিলেন, যে টিকিট 800 টাকা করে 3200 টাকায়, যেখানে স্বাভাবিক ভাড়া কত 400 টাকা করে 400 টাকা। অর্থাৎ ঈদকে সামনে রেখে এক ধরনের চরম নৈরাজ্য চলছে। এ যেন মগের মুল্লুক। দিনের আলোতে প্রকাশ্যেই চলছে লুটপাট, পকেট কাটা, অথচ নির্বিকার প্রশাসন। যেন দেখার কেউ নেই অথবা সব দেখেও না দেখার ভান। ঈদ সামনে রেখে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল যেন রূপ নিয়েছে লুটপাটের সাম্রাজ্যে। শুধুমাত্র একটি পরিবহন ছাড়া বাকি সব পরিবহন এক কথায় পকেট কাটছে যাত্রীদের। ওনারা একটা ডাকাতি শুরু করছে, অতিরিক্ত ভাড়া একটা লিমিট আছে। সাধারণ যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুরে ভাড়া 300 থেকে 400 টাকা হলেও বর্তমানে দাবি করা হচ্ছে 700 থেকে 1000 টাকা। পর্যাপ্ত গাড়ি থাকলেও টার্মিনাল থেকে সরিয়ে রেখে তৈরি করা হয় কৃত্রিম সংকট। ওনারা বলে আমাদের বলে লাগে 20 ঘন্টা 18 ঘন্টা, আমরা ভাড়া ডাবল নেব, গেলে যান নাইলেন নাই। অতিরিক্ত ভাড়ার বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করছেন পরিবহন শ্রমিকরা। এক্ষেত্রে অজুহাতের শেষ নেই তাদের। সরকার নির্ধারিত করে দিয়েছে এটা প্রতিদিনের আপ ডাউনের ভাড়া, এখন তো আমাদের তো হাফ ডাউন ভাড়াটা আসতেছে না। কাউন্টার ব্যতীত কেউ টিকিট সংগ্রহ করবেন না, কোনো যাত্রীর কাছ থেকে সরকারি নির্ধারিত ভাড়া বাড়িতে অতিরিক্ত ভাড়া দিবেন না। প্রকাশ্যে ভাড়া নৈরাজ্য চললেও টার্মিনালে ব্যানার সাটিয়ে আর মাইকিং করেই দায় সারছেন কর্তৃপক্ষ। যদি কেউ নিয়ে থাকে আমাদের কাছে কমপ্লেইন করে আমরা যথাযথ ব্যবস্থা নেব। সরকার নির্ধারিত ভাড়ার বাইরে এমন নৈরাজ্য চলতে থাকলে বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন না বলে আশঙ্কা অনেকের, অথবা অনেককেই বাধ্য হয়ে বাড়ি ফিরতে হবে ঝুঁকিপূর্ণভাবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ঈদ জামাতের অপেক্ষায় জাতীয় ঈদগাহ। শেষ হয়েছে সব প্রস্তুতি। মুসল্লিরা জায়নামাজ আর ছাতা ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ ময়দান জুড়ে সাজ রব চলছে শেষ সময়ের সাজসজ্জার কাজ। প্রতিবারের মতো এবারও ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। মাঠের মূল অংশে ঈদের জামাতের 121টি কাতারের মধ্যে 51টি কাতার বরাদ্দ রাখা হয়েছে নারীদের জন্য। মূল প্যান্ডেলে একসঙ্গে 35,000 মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন। মঙ্গলবার সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন ঢাকা দক্ষিণের মেয়র। এ সময় তিনি জায়নামাজ, ছাতা ছাড়া অন্য কিছুই না আনতে সবাইকে অনুরোধ জানান। কোনো ম্যাচ, কোনো আগুন জ্বালানোর কোনো রকম কোনো সরঞ্জাম, দেয়াশলাই এগুলো যেন সাথে বহন না করে। পরে আসেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি জানান, এবার ঈদ জামাতকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। প্রধান জামাতের নিরাপত্তার জন্য 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 184টি ঈদগাহ ময়দান এবং 1488টি মসজিদ, প্রত্যেকটিতে আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে বিকেলে পরিদর্শনে এসে র্যাব মহাপরিচালক জানান, ঈদ জামাতকে ঘিরে জঙ্গি হামলার ঝুঁকি নেই, তবে র্যাব সতর্ক রয়েছে। গুজব রুখতে নজর রয়েছে অনলাইনেও। কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আমাদের যে তৎপরতা সেটা অব্যাহত রয়েছে এবং থাকবে। এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 9টায় শুরু হবে ঈদের প্রধান জামাত। মেহেদি হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গৌড়ের শহীদ ময়দান। চলছে শেষ মুহূর্তের ধোয়া মোছার কাজ। মুসল্লিদের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ ঈদ জামাতের জন্য 19টি উপকমিটি সার্বক্ষণিক কাজ করছে বলে জানিয়েছেন আয়োজকরা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। চলছে ধোয়া মোছা, দেয়ালে করা হচ্ছে রঙের কাজ, রোলার দিয়ে সমান করা হচ্ছে মাটি। দিনাজপুর সদর উপজেলার পুনর্ভবা নদীর পাশে গৌড়ে শহীদ ময়দানের ঈদগাহের অবস্থান। 2017 সাল থেকে কয়েক লাখ মানুষ একসঙ্গে মাঠে ঈদের নামাজ পড়েন। প্রতি বছরের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে এ মাঠে। সকাল 9টায় শুরু হবে জামাত। ইমামতি করবেন মাওলানা শামসুল হক কাশেমি। এরই মধ্যে শেষ হয়েছে প্রস্তুতির বেশিরভাগ কাজ।
আমি অনেক গর্বিত যে আমাদের এখানে অনেক বড় একটি ঈদের জামাত হয়। লাখো মুসল্লির ভিড়ে আমিও একজন, যারা ইনশাআল্লাহ এবার চেষ্টা করবো ঈদের জামাত এই জায়গায় নামাজ পড়ার জন্য। আল্লাহ কার হাতেরও ছেলে আমাদের এই দোয়া কবুল করে নেবেন, এই আশা রেখে সামনে ঈদ উল ফিতরের নামাজ আমরা সকালে এখানে নামাজে অংশগ্রহণ করব। মাঠে আগতদের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 4 স্তরের বেষ্টনীর মধ্যে থাকবে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারি। পুলিশ ও র্যাবের পাশাপাশি কাজ করবে বিজিবি। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করব বাইনোকুলার দিয়ে। আমরা চেষ্টা করব সর্বোচ্চ সংখ্যক অংশীজন যাতে এই নিরাপত্তা পরিকল্পনার ভেতরে থাকে। সুষ্ঠুভাবে ঈদের জামাত আয়োজনে কাজ করছে 19টি উপকমিটি। গতবারের ন্যায় আমরা আশা করব যে এবারও সর্বোচ্চ জনসমাগম হবে এবং আরও বেশি আমরা আশা করতেছি। গৌরে শহীদ ময়দানে ঈদের নামাজ আদায় করতে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসেন। দূরের মুসল্লিদের জন্য পার্বতীপুর থেকে শেতাবগঞ্জ পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঈদে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে মুসল্লিরা ঈদে নামাজ আদায় করতে আসতে পারেন এবং নামাজ শেষে নিজ এলাকায় ফিরে যেতে পারেন। গৌরে শহীদ ময়দানের আয়তন 23 একর। 4 লাখেরও বেশি মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারেন। সময় সংবাদ, দিনাজপুর। ঈদের আনন্দ পরিবার ও স্বজনদের সঙ্গে ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে মানুষ। ফাঁকা ঢাকায় অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বৈঠক হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে। চুরি, ছিনতাই সহ ঈদ কেন্দ্রিক সব ধরনের অপরাধ দমনে দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশনা। এদিকে মহাসড়কেও ডাকাতি, ছিনতাই রোধে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বুলবুল রেজার রিপোর্ট। গ্রামে ছুটছে মানুষ, উপলক্ষ ঈদ, তাই আগ্রহটাও বেশি, সংখ্যাও অনেক। প্রতি বছরের চিরাচরিত রূপ এটি। তবে এবারের ঈদে মানুষ ঢাকা ছাড়ছে অন্যান্য বারের চেয়ে কিছুটা বেশি, কারণ লম্বা ছুটি। ফাঁকা ঢাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা অপ্রত্যাশিত নয়। বাসাবাড়ি থেকে শুরু করে স্বর্ণের দোকান ও আর্থিক প্রতিষ্ঠানে চুরির ঘটনা বেশি ঘটে। মহানগর পুলিশ বলছে এবার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। বৈঠক হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে। দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশনা। আমাদের ডেপুটি পুলিশ কমিশনার অফিসার ইনচার্জ, বিট পুলিশ অফিসার, তাদেরকে বলা হয়েছে যে দোকান মালিক যারা আছেন, যারা আপনার বাড়িওয়ালা সমিতি আছে অনেক জায়গায়, সেই সব জায়গায় কথা বলা, ওনাদের যে নিজস্ব যে সিকিউরিটিকে সেটিকে আমি তো বললাম যে যথার্থ করে রাখা। পুলিশ বলছে 14টি নির্দেশনা দেওয়া হয়েছে নগরবাসীকে। এর মধ্যে অন্যতম অগ্নিকাণ্ডের বিষয়টি। খুব দামি জিনিসপত্র যদি থাকে তাহলে সেটি সাবধানে রাখবেন। যে কোনো জায়গায়, লকারে, ব্যাংকে বা আত্মীয় স্বজনের বাসায়, যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। আর অতি দামি কোনো জিনিস হলে সেটি আপনি হয়তো সঙ্গে নিয়েও যেতে পারেন, যদি আপনার মনে হয় যে প্রত্যেকে যেন গ্যাসের চুলোগুলো বন্ধ করে যায়। গ্যাস সিলিন্ডার থাকলে সেটি যেন সাবধানে সুন্দর করে বন্ধ করে রেখে যায়, নিরাপদ জায়গায় রেখে দেয়। এদিকে হাইওয়েতে ডাকাতি, ছিনতাই রোধে তৎপর আছে পুলিশ। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঈদ যাত্রাটি যাতে অত্যন্ত সুন্দর, নির্বিঘ্নে এবং যানজট মুক্ত, নিরাপদে তারা আনন্দমুখর পরিবেশে তারা যেতে পারে, এটি নিশ্চিতকল্পে প্রায় আমাদের জেলা পুলিশের 1200 পুলিশ আমাদের তারা ট্রাফিক এবং নিরাপত্তা কাজে তারা নিয়োজিত থাকবে। সব ব্যাংক এবং এটিএম বুথের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি ঢাকায় প্রবেশ এবং বাহির হওয়ার পথে থাকছে 24 ঘন্টার চেকপোস্ট। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবি অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। সেখানে কয়েকজন ছাত্রলীগের তারা ক্যাম্পাসে কোনো রাজনীতি করে না, তারা ক্যাম্পাসের বাইরে রাজনীতি করে। সেজন্য তাদেরকে ক্যাম্পাসে থাকতে দেওয়া হবে না এই দাবি ওঠে। আবার কর্তৃপক্ষ সেটার জন্য সিদ্ধান্ত নেই। এটা কোনোভাবেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, এটি একটি হঠকারী সিদ্ধান্ত। আদালত রায় দিয়েছে, তবে ছাত্রলীগকে বলবো সেখানে যেন নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি হয়, হিংসা বিদ্বেষের রাজনীতি যেন সেখানে না ঘটে এবং পড়াশোনার পরিবেশ নষ্ট হয় এমন রাজনীতির চর্চাও যেন সেখানে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপি নয়, আওয়ামী লীগই গণতন্ত্রকে জিম্মি করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। সদ্য কারামুক্ত দলের ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি।
বাংলাদেশে যে গণতন্ত্র নেই আজকে, বাংলাদেশে যে আজকে একদলীয় শাসন চলছে, বাংলাদেশ আজকে যে একনায়কত্ব চলছে, সে কথা তো শুধু বিএনপি বলছে না। বিএনপি এবং তাদের যে সম্ভাবনা 63 রাজনৈতিক দল বাংলাদেশের ভেতরে, তারা তো বলছে না। সারা বিশ্বে যারা গণতন্ত্রে আদর্শে বিশ্বাসী, আমেরিকার যুক্তরাষ্ট্র বলুন। রাষ্ট্রপতির আত্মীয়ের পরিচয় দিয়ে অস্ট্রেলিয়া কানাডায় লোক পাঠানো নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে সাবেক সেনা সদস্য। প্রতারক চক্রের মূল হোতা সহ 3 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আব্দুল আজিজ পেশায় ছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট। 2009 সালে অবসরে যান তিনি। 2020 সাল থেকে গ্রামীণ ট্রাভেলস নামে এজেন্সি খুলে বিদেশে লোক পাঠানোর কথা বলে হাতিয়ে নেওয়া শুরু করেন মোটা অঙ্কের টাকা। এ কাজে তাকে সাহায্য করতেন নুরুল হুদা নামে আরেকজন। অস্ট্রেলিয়ান নম্বরে হোয়াটসঅ্যাপ ব্যবহার ও রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে দেশের সহযোগী এজেন্ট ও সাধারণ মানুষদের বিশ্বাস অর্জন করতেন আজিজ। উনি পরিচয় দেয় বড় অফিসারের, তো ভাবলাম যে এজেন্সিরা তো আছে হয়তোবা তার কানাডা লাইন থাকতে পারে। আমরা যেসব ক্লায়েন্ট থেকে পাসপোর্ট দিচ্ছি, আমরা তো নিজস্ব অফিস নিয়ে ব্যবসা করি, আমরা আসলে এখন বিপদ আছি। অর্জিত টাকা দিয়ে ক্যাফে রেট্রো, এয়ার প্রজেক্ট এভিয়েশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন আজিজ। আজিজ সহ এই চক্রের আরও 2 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। যাকে ধরলাম প্রাক্তন সেনা সদস্য, সার্জেন্ট, অস্ট্রেলিয়ার নাগরিক বলে প্রতারণা করে, তারপর পাবনা, সেও মহামান্য রাষ্ট্রপতির ভুয়া নাম ব্যবহার করে। আসলে এর মহামান্য জানি না, 15 কোটি টাকার মতো তো প্রমাণই আমাদের কাছে রয়েছে। এছাড়া আরও কত কোটি টাকা সে মানুষের কাছ থেকে আত্মসাৎ করেছেন এবং এই আত্মসাৎকৃত টাকা দিয়ে বিনিয়োগ করেছেন। আমরা সেগুলো খুঁজে বের করে, যদি আমরা মনে করি মানি লন্ডারিংয়ের বিষয় হয়, আমরা সেই দিকে বলবো এটা তদন্ত করে দেখার জন্য। এ ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে এজেন্সির কাছে যাওয়ার আগে ওয়েবসাইটে তারা বৈধ লাইসেন্সধারী কিনা তা যাচাইয়ের পরামর্শ পুলিশের। তাই আমি বিনীত অনুরোধ করব। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। পাহাড় রক্ষায় সোচ্চার হলে পাহাড় খেকোদের চোখের বিষ হয়ে ওঠেন বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। এরপর সুযোগ বুঝেই হত্যা। গ্রেফতার হয়েছেন প্রধান আসামি সহ 2 জন। কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি পাচার করছে পাহাড় খেকুরা, যার ঠেকাতে সোচ্চার হয়ে ওঠে বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান। একের পর এক অভিযানে জব্দ করেন ড্রাম ট্রাক, মামলা করেন পাহাড় খেকুদের বিরুদ্ধে। এতে পাহাড় খেকুরা ক্ষুব্ধ হয়ে ওঠে। অবশেষে পরিকল্পনা করে হত্যা করা হয় সাজ্জাদুজ্জামানকে। হত্যার মিশন বাস্তবায়নকারী ড্রাম ট্রাক চালক বাপ্পি ও কামাল। হত্যাকাণ্ডের পরপরই মোবাইল ও সিম নষ্ট করে তারা চলে যান আত্মগোপনে। মামলার প্রধান আসামি বাপ্পিকে সোমবার চট্টগ্রামের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সংবাদ সম্মেলনে হত্যার নেপথ্যকারীদের কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি পুলিশের। এই ঘটনায় এখন পর্যন্ত প্রধান আসামি বাপ্পি সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে। অতি দ্রুত অন্যান্য আসামি, বিশেষ করে 2 নম্বর, 3 নম্বর এবং 10 নম্বর আসামি, যে কিনা ঘাতক ডাম্পারের পাশের ছিটে বসা ছিল, আমরা পরবর্তীতে শুনেছি, তাকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এবং গ্রেফতার করা হোক। যখন এটা অর্গানাইজড ক্রাইম হয়, অর্গানাইজড ক্রাইম মানে হচ্ছে একসাথে অনেকগুলো লোক কাজ করে, আমরা কিন্তু অপরাধের শিকড়ে চলে যাই এবং সকলকে খুঁজে বের করি। তদন্ত অব্যাহত রয়েছে এবং এর সাথে যারাই জড়িত হোক না কেন, সকলকে আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। গেল 4 বছরে কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে মাটি পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে 392টি মামলায় আসামি করা হয়েছে 338 জনকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। কেনাকাটার ধুম লেগেছে মার্কেট, শপিং মলে। তুলনামূলক কম দামি পণ্যের দিকেই ক্রেতাদের বেশি ঝোঁক বলে জানান বিক্রেতারা। জমজমাট এই বেচাকেনার চিত্র রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। রমজান শেষে ঈদ আসন্ন, তাই সকলের ব্যস্ততা শেষ মুহূর্তের কেনাকাটায়। কিছু কেনাকাটা বাকি আছে, তো ওটাই করতেছি আর কি। এখন গিফট আইটেম কেনাকাটা বাকি আছে, আর বাচ্চার জুতো বাকি আছে, এটাই লাস্ট মোমেন্টের কেনাকাটা। আমি দেখতেছি যদি কিছু ভালো লাগে তাহলে আমি হয়তো নিব, আর না হলে হয়তো আমার না হবে না। মাস জুড়েই চলেছে কেনাকাটা, তবে শেষ দিকে বেড়েছে ক্রেতার উপস্থিতি। এবার তুলনামূলক কম দামের পণ্য বেশি চলছে জানান বিক্রেতারা। ক্রাউডলি থাকে সবসময়, এই টাইমটা একটু ভিড়টা কম থাকে, আর হচ্ছে আমার হাজব্যান্ডও বিজি ছিল, এই সব মিলে একটু দেরি হয়ে গেল। 20 রোজার পরে আর কি কাস্টমার আনাগোনা বেড়ে গেছে, এবং আমরা রাত 1টা পর্যন্ত কাস্টমার পাচ্ছি। এবার ম্যাক্সিমাম কাস্টমারই
কম দামের প্রোডাক্ট খুঁজছে। ইতোমধ্যেই কেনাকাটা সেরে অনেকেই ছেড়েছেন স্বপ্নের শহর রাজধানী ঢাকা। তারপরও ঈদের আগে গভীর রাত পর্যন্ত বিপণী বিতানে এমন চাপ থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কারাগারেই থাকতে হচ্ছে ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি বলেছেন, আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে কেজরিওয়ালের গ্রেফতার বৈধ। এর রায়ের পর আপাতত কারাগারেই থাকতে হচ্ছে আম আদমি পার্টির এই নেতাকে। যদিও বুধবার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হতে পারেন কেজরিওয়াল। গেল 21 মার্চ আবগারি নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। পরে নিম্ন আদালতে জামিনের আবেদন করা হলে তা নাকচ করা হয়। যদিও জেলে থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন কেজরিওয়াল। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাওয়া অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বেশিরভাগই অবস্থান করছে ইতালির আশ্রয় কেন্দ্রগুলোতে। তাদের সম্মানে রোমে আয়োজিত ইফতার মাহফিলে এসে কষ্টের কথা জানালেন এ সকল অবৈধ অভিবাসীরা। বললেন তারা কিভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রতিদিনই বাংলাদেশি সহ হাজার হাজার অবৈধ অভিবাসী আসছে ইতালিতে, আর তাদের অধিকাংশই আশ্রয় পাচ্ছে ইতালির আশ্রয় কেন্দ্রগুলোতে। গেল 2 বছরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা 35,000-এরও বেশি বাংলাদেশির মধ্যে অনেকেই অবস্থান করছে এই সকল আশ্রয় কেন্দ্রে। ইতালিতে 50টি আশ্রয় কেন্দ্র রয়েছে অবৈধ অভিবাসীদের জন্য। আশ্রয় কেন্দ্রে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের সম্মানে রোমে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। খাওয়ার পরে মনে হলো যে কত বছর পরে বাঙালি খাবার পেলাম। ইতালির আশ্রয় কেন্দ্রগুলোতে 25,000-এরও বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসী রয়েছে। 3 দিন ভাসার পরে বোটে তেল শেষ হয়ে যায়, বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায়, আমরা ভাসতে থাকি, একদম মরে যাওয়ার অবস্থা। সেই অবস্থাতে আমাদের একটা বড় একটা শিপে এসে উদ্ধার করে। কোনো ভাই এই পথে আসার জন্য ঝুঁকি নিয়েন না, লক্ষ লক্ষ টাকা গেছে। আমার মতো লোক, গরিব লোক, আমি কিস্তি লোন দৌড়াইয়া 19 লক্ষ টাকা দিয়েছি। ইতালির আশ্রয় কেন্দ্রে অবস্থানকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের পাসপোর্ট সমস্যার কারণে সাময়িক বৈধতা পাবার সুযোগ থাকলেও তা হচ্ছে না। দালালদের মাধ্যমে ইতালি পাড়ি জমাতে গিয়ে বয়স, জন্ম তারিখ, ধর্ম ইত্যাদি পরিবর্তন করায় নানা সমস্যার মুখোমুখি তারা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র ঈদ উল ফিতর। 30 দিন সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করবেন। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা উদযাপন করবেন বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এরই মধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানের পুরো 1 মাস রোজা পালন শেষে এখন জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করেছেন। রাজধানী রিয়াদ সহ দেশটির কয়েক হাজার মসজিদে ঈদ জামাতের প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে পবিত্র মক্কায়। এতে ইমামতি করবেন শেখ সালে বিন হুমাইদ। দেশটির স্থানীয় সময় 6:20 অনুষ্ঠিত হবে ঈদের জামাত। মদিনার মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে 6:19। সেখানে নামাজে ইমামতি করবেন শেখ আহমদ হুজাইফি। এদিকে রাজধানী রিয়াদের কেন্দ্রীয় ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মোহাম্মদ আল সৌদ মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকগণ এই মসজিদে ঈদের নামাজে অংশ নেবেন। মসজিদ চত্বরে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সৌদি আরবের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে 7 দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরব সহ বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এদিকে রাত পোহালেই কুয়েতে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে এরই মধ্যে অনেক প্রবাসী এসেছেন দেশে। কুয়েত প্রবাসীদের ঈদে বাড়ি ফেরা নিয়ে মঈন সুমনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো বুধবার কুয়েতে পালিত হবে ঈদ উল ফিতর। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে অনেকেই এরই মধ্যে ছুটি নিয়ে চলে গেছেন দেশে। কেউ আবার দেশে যাওয়ার আগে পরিবারের জন্য ঈদের কেনাকাটায় পার করছেন ব্যস্ত সময়। আমাদের পরিবার পরিজনের জন্য কেনাকাটা করতে
একটু কুয়েতের একটি শপিং মলে এসেছি, তো এখানে বেশ কেনাকাটা করছি দেশে ঈদ করার জন্য। অনেকে শেষ মুহূর্তে চেষ্টা করছেন বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে কম মূল্যে টিকিট খুঁজতে। অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও টিকিটের চড়া মূল্যের কারণে যেতে পারছেন না দেশে। কেউ আবার ছুটি না পাওয়ায় ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারবেন না পরিবারের সঙ্গে। ঈদে আসলে দেশে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারতেছি না, তার জন্য অনেক দুঃখিত। এর মূল কারণ হচ্ছে টিকিটের দাম প্রচুর, আগের তুলনায় ৩-৪ গুণ রেট বেশি। পরিবারের যেটা প্রয়োজনীয় টাকা পয়সা তাদের মার্কেটিং করার জন্য সব খরচ আমরা পাঠিয়ে দিয়েছি। আমাদের প্রবাসীর মূল আনন্দ হচ্ছে পরিবার নিয়ে। ফ্যামিলির দিকে তাকে আমরা ওই দিকে ছুটি নিতে পারি না, সবসময় প্রতি বছর ইচ্ছা করলেও যাইতে পারি না। ওই জন্য দেখেছি ফ্যামিলি যদি ভালোভাবে ঈদ করতে পারে তাহলে আমাদের ঈদটা সুন্দরভাবে হয়ে যায়। প্রবাসী বাংলাদেশিরা কুয়েতের বিভিন্ন স্থানে ঈদের জামাত আদায় করতে পারবেন। এবার বাংলা খুতবার সবচেয়ে বড় ঈদের জামাত হবে কুয়েত সিটির আল ফুদাল্লাহ মসজিদে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ফ্রান্স থেকে দেশে আসছেন অনেক প্রবাসী, তবে বিমানের টিকিটের দাম বেশি হওয়ার আক্ষেপ অনেক প্রবাসীর। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রতি বছরই ঈদের আনন্দ নিজের আত্মীয় পরিজন ও দেশের মানুষের সাথে ভাগাভাগি করার জন্য ঈদ যাত্রায় সামিল হন। মূলত 15ই রমজানের পর থেকে এই ঈদ যাত্রা শুরু হয়। টিকিট পাওয়া সাপেক্ষে যা চলে ঈদের দিন বা কোনো কোনো ক্ষেত্রে টিকিট পাওয়া না গেলে ঈদের পরের দিন দেশে গিয়ে আত্মীয় পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ফ্রান্সের প্রবাসী বাংলাদেশিরা। তবে এর মধ্যে অনেকেই প্রতিষ্ঠান থেকে ছুটি না পাওয়া কিংবা টিকিটের দাম বেশি হওয়ার কারণে দেশে আত্মীয় পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যেতে পারেন না, জানিয়ে তাদের মধ্যে রয়েছে এক ধরনের আক্ষেপ। ফ্রান্সে এখন প্রায় লাখের কাছাকাছি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন, যাদের মধ্যে অনেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের উদ্দেশ্যে ঈদ যাত্রায় সামিল হন। ঈদ সবার জন্য নিয়ে আসুক সুখ, শান্তি আর সমৃদ্ধি, এমন প্রত্যাশাই সবার। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। চেরি ফুল উৎসবে মেতেছে দক্ষিণ কোরিয়া। সাদা রঙের থোকা থোকা চেরি ফুল ভালোবাসার সৌরভ ছড়াচ্ছে দক্ষিণ কোরিয়া জুড়ে। দক্ষিণ কোরিয়ার জামসিল লেক পার্ক ঘুরে আরও জানাচ্ছেন মোহাম্মদ হানিফ। বিদায় নিয়েছে কনকনে শীত, সেই সঙ্গে আগমন ঘটেছে নববসন্তের। দক্ষিণ কোরিয়ার বাসিন্দারা বসন্তের আগমনের বার্তা পায় এই চেরি গাছের দিকে তাকিয়ে। মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহরে উদযাপন করা হয় এই চেরি ফুলের উৎসব। দক্ষিণ কোরিয়াতে চেরি উৎসবের জন্য সবচেয়ে জনপ্রিয় স্থান রাজধানী সিউলের জামসিল লেক পার্ক। লেকটির চারপাশে সারি সারি চেরি ফুলের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিন লাখো মানুষের সমাগম ঘটে। লেকের চারপাশে ঘোরার পাশাপাশি চেরি ফুলের সঙ্গে নিজেকে ক্যামেরা বন্দী করছেন অনেকেই। বিভিন্ন জায়গা থেকে এই চেরি উৎসব দেখতে আসেন স্থানীয় নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরাও। চেরি ফুলগুলো প্রথম থেকে সত্যি অনেক ভালো লাগতেছে, অসাধারণ। চেরি ফেস্টিভ্যালে এসে বন্ধু বান্ধব সবাইকে দেখে খুব ভালো লাগছে। পর্যটকের ভিড় প্রতি বছরই হয়। আমি এখানে 4 বছর যাবত আছি, এর মধ্যে প্রতি বছরই আসি। নানা রং আর রূপ নিয়ে বসন্তকে রাঙিয়ে দিতে কোরিয়ার সর্বত্র শোভা পাচ্ছে এই ফুল। গুচ্ছবদ্ধ ফুলগুলো প্রধানত গোলাপি, সাদা ও লাল রঙের হয়। ফুল বেশি দিন স্থায়ী হয় না, এর স্থায়িত্ব বড় জোরে 7 থেকে 10 দিন। হাজার বছর ধরে এই চেরিকে নিয়ে কোরীয়রা রচনা করে চলছেন চিত্রকর্ম, সাহিত্যকর্ম, গান সহ অনেক কিছু। চেরি যেমন বসন্তের আগমনী গান শোনায়, তেমনি চেরি ফুলের মাধুর্য কোরীয়দের চিন্তা চেতনা ও সৌন্দর্যবোধের যোগান দেয়। পৃথিবীতে প্রকৃতির বুকে যত ফুল ফুটে তার মধ্যে চেরি খুব প্রভাব বিস্তারকারী একটি ফুল। এটি এমনই যে মানুষ এই ফুল ফোটাকে ঘিরে চেরি উৎসব পালন করে। দক্ষিণ কোরিয়ায় বসন্তের প্রধান আকর্ষণ চেরি ফুল। এ সময় কোরিয়ার প্রতিটি প্রান্তে চেরি ফুলের স্বর্গে রাজ্য পরিণত হয়। প্রতি বছরের মতো এবারও ছুটে এসেছেন কয়েক লাখ প্রকৃতিপ্রেমী। জামসিল লেক পার্ক থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। হাঁটুর লিগামেন্টের ইনজুরিতে ভুগছেন সৌম্য সরকার। পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষ ব্যায়ামের রুটিন দিয়েছে বিসিবির মেডিকেল ইউনিট। কদিন পরই হবে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। ওই ক্যাম্পে সৌম্যর অংশগ্রহণ নিয়েও রয়েছে ধোঁয়াশা।
টি-20 বিশ্বকাপের বাকি নেই 2 মাসও। ঠিক এই মুহূর্তে এমন দৃশ্য দুশ্চিন্তারই। সপ্তাহখানেক আগে মিরপুর স্টেডিয়ামে এভাবেই ক্যামেরার ফ্রেমে ধরা পড়েন সৌম্য সরকার। হাঁটতে হচ্ছিল ক্রাচে ভর দিয়ে। পুনর্বাসন প্রক্রিয়া এখন কেমন চলছে এই ক্রিকেটারের? সৌম্য সরকার লিগামেন্ট ইনজুরিতে ভুগছেন, পুনর্বাসন প্রক্রিয়া চলমান আছে। এটা একটা হাঁটুর লিগামেন্টের ইনজুরি। আমাদের বাংলাদেশের স্বনামধন্য যারা হাঁটু বিশেষজ্ঞ, হাঁটু চিকিৎসক আছেন, স্যার ওনাদের সঙ্গে আমরা আলোচনা করেছি, স্ক্যান করা হয়েছে। 20 থেকে 22 তারিখের মধ্যে ঢাকায় ফেরার কথা রয়েছে জাতীয় দলের সব কোচের। তার আগেই হওয়ার কথা ফিটনেস ক্যাম্প। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজ শুরু হবে 3 মে। ওই সিরিজের ক্যাম্পে সৌম্য থাকবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আমরা আশাবাদী যে ওই সময় উনি যোগ দিতে পারবেন, তবে পুনর্বাসন প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া, তো উনি যদি ক্যাম্পে যোগও দেন উনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকবেন। এখন পর্যন্ত যে অগ্রগতি, সেভাবে যদি অগ্রগতি চলমান থাকে তাহলে বড় কোনো অসুবিধা হওয়ার কথা না। সৌম্য যে উড়ন্ত ফর্মে আছেন তাকে ছাড়া দল সাজানোই যাবে না, বিষয়টা তেমন নয়। তবে ওপেনিংয়ে খুব বেশি অপশন না থাকায় তাকে ছাড়া ভাবাও যাচ্ছে না। এই অলরাউন্ডারকে টি-20 বিশ্বকাপে শতভাগ ফিট হিসেবে পেতে বিশ্রামে রাখা হতে পারে জিম্বাবুয়ে সিরিজে। একই ধরনের ইনজুরি রয়েছে তাইজুল ইসলামের। পুনর্বাসনে রয়েছেন এই স্পিনারও। তবে আঙুলের ইনজুরি থেকে সেরে উঠেছেন মুশফিকুর রহিম। ছুটিতে বগুড়ায় গিয়ে অনুশীলনও করেছেন। ঈদের পর নাকি ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে মাঠেও নামবেন মুশি। এদিকে হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এবাদত হোসেনও ফেরার অপেক্ষায়। হালকা রান আপে বোলিং অনুশীলনও করছেন এই পেসার। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ছিলেন দেশের নারী ক্রিকেটের নিয়মিত মুখ। টাইগ্রেসদের হয়ে জিতেছেন 2018 এশিয়া কাপ। এরপর পাড়ি জমান তাসমান সাগর পারের অস্ট্রেলিয়ায়। গ্রেট ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সে জায়গা করে নিয়েছিলেন রাজ্য দলে। অস্ট্রেলিয়ায় থিতু হওয়ার সুযোগ থাকলেও নারীর টানে 5 বছর বাদে আবারও বাংলাদেশে ফিরেছেন বোলিং অলরাউন্ডার জান্নাতুল সুমনা। এবার ফেরার স্বপ্ন দেখেন জাতীয় দলে। মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন আসন্ন প্রিমিয়ার লিগকে। নারী ক্রিকেট উন্নয়নে নিজের অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিলেন তৃণমূলে আরও গুরুত্ব দেওয়ার। রংপুর থেকে ক্যানবেরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশেষ আর্টিকেলে বাংলাদেশের জান্নাতুল। জাতীয় দল থেকে অজি ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ক্যাপিটাল টেরিটরি। এগিয়ে চলার গল্প দীর্ঘ থেকে দীর্ঘতর। একটু পেছনে ফেরা যাক। সালটা 2018 6 মার্চ, যেদিন টাইগ্রিসদের জার্সিতে পচেফস্ট্রুমে সাউথ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল সুমনার। ছিলেন বাংলার ক্রিকেটের অন্যতম প্রাপ্তি 2018 নারী এশিয়া কাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। পরের বছরই পাড়ি জমান তাসমান সাগর পারে। এরপর কেটে গেছে 5টা বসন্ত। এই সময় অস্ট্রেলিয়া খেলেছেন নিয়মিত ক্লাব ক্রিকেট, হয়ে গিয়েছিলেন তাদেরই একজন। গ্রেট ক্রিকেট থেকে শুরু করা, তারপরে ওখানে ভালো খেলার পরে আমি আবার স্টেট কম্পিটিশনে কল পাই এবং স্টেট কম্পিটিশন লাস্ট 2 বছরে স্টেট টিমে ছিলাম। তো এটা হচ্ছে প্রথম দিকেই এমন না যে আমি গিয়েই একদম বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছি বলে আমাকে নিয়ে নিয়েছে, এরকম না। আর জিনিসটা ছিল যে আমাকে ফাইট করে নিজের জায়গা তৈরি করতে হয়েছে। সাম্প্রতিক সময়ে বেশ এগিয়েছে বাংলার নারী ক্রিকেট। জ্যোতি মুর্শিদারা চোখে চোখ রেখে লড়াই করে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও। তবুও সবশেষ সিরিজে অস্ট্রেলিয়া নারী দল দেখিয়ে গিয়েছে বাংলার ক্রিকেট এখনো কতটা পিছিয়ে। প্রশ্ন ছিল সুমনার কাছে, বাংলাদেশ অজি নারী ক্রিকেটের মৌলিক পার্থক্যগুলো কোথায়? ওরা যেভাবে প্লেয়ার তৈরি করছে একদমই ইয়াং এজ থেকে। আমি আমাদের প্রমোশনাল বিভিন্ন প্রোগ্রামে যেতে হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার আন্ডারে। একদমই ক্রিকেট ব্লাস্টের যে প্রোগ্রামগুলো 5-6 বছর বাচ্চাদেরকে আমরা মাঠে নিয়ে আসতেছি, বা আমরা চাচ্ছি যে তারা খেলাটার মধ্যে ইনভলভ হোক। তো এই ব্যাপারগুলো অনেক ম্যাটার করে। কথা বললেন নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও। ফেরাটা কঠিন হলেও আবারও খেলতে চান বাংলাদেশ দলে। দৃষ্টি রাখছেন আসন্ন নারী প্রিমিয়ার লিগে। লম্বা সময় দেশের বাইরে ছিলাম, বাট লাকিলি আমি খেলার মধ্যেই ছিলাম, হুইচ ইজ গুড। আমি ওখানেও খেলেছি, ফার্স্ট ক্লাস ক্রিকেট খেললাম। এখন আমার যেহেতু এন্ড অফ দ্য ডে ফ্যামিলি ইজ নট রিপ্লেসেবল, মানে ফ্যামিলিটা অনেক ম্যাটার করে। প্লাস আমি এখানে খেলছি, আমার কাছে মনে হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করার থেকে বড় কিছু আর হতে পারে না। তো আমি চাইবো যে আবার বাংলাদেশের হয়ে খেলার জন্য। বাংলাদেশের জার্সিতে 2টো টি-20 আর একটা ওয়ানডে ম্যাচ খেলেছেন জান্নাতুল ফেরদাউস সুমনা। মে মাসে মাঠে গড়াবে নারীদের প্রিমিয়ার লিগের পরবর্তী আসর। মাহবুব রিমন, সময় সংবাদ।
নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচ টি-20 সিরিজের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের প্রায় 3.5 বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন পেসার মোহাম্মদ আমির। অবসর ভেঙে ফিরেছেন স্পিনার ইমাদ ওয়াসিমও। স্কোয়াডে রাখা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে নিষিদ্ধ হওয়া ওসমান খানকে। 18 এপ্রিল রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা যেন চিরাচরিত বিষয়, যার ফলে কদিন পরপরই বোর্ড কর্তা থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের রদবদল হতে দেখা যায়। নতুন ম্যানেজমেন্ট এবার নতুন করে সাজিয়েছে পাকিস্তান দলকে, বেশ কিছু পদক্ষেপও দৃশ্যমান। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ, যার জন্য দল ঘোষণা করেছে পিসিবি। আসন্ন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে গেলবারের রানার্স আপরা। দল ঘোষণা নিয়ে অবশ্য চমক বলার সুযোগ নেই। গেল পিএসএল থেকেই আলোচনা হচ্ছিল অবসর ভেঙে মোহাম্মদ আমিরের জাতীয় দলে ফেরার বিষয়টি, আর তা আরও জোরালো হয় বাবর আজম পুনরায় সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ফিরে পেলে। অবসরের 3 বছর পর আবারও জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেন বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। আসন্ন বিশ্বকাপ ভাবনায় যে তিনি আছেন তাতে স্পষ্ট। মূলত রামিজ রাজা পিসিবির চেয়ারম্যান পদ থেকে সরে যাওয়ার পর গুঞ্জন উঠেছিল তার জাতীয় দলে ফেরা। তৎকালীন টিম ম্যানেজমেন্টের সঙ্গে দ্বন্দ্বের কারণে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন স্পিনার ইমাদ ওয়াসিম। তিনিও আমিরের একদিন আগে ঘোষণা দেন জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত। বর্তমান ম্যানেজমেন্টও দেরি করেনি। গেল পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে শিরোপা জেতাতে অনন্য ভূমিকা রেখেছেন, তাই ঘরের মাঠে আসন্ন সিরিজে স্কোয়াডে রাখা হয়েছে তাকে। তাছাড়া নিজ দেশে পর্যাপ্ত সুযোগ না পেয়ে সংযুক্ত আরব আমিরাতে থিতু হওয়া ওসমান খানকেও স্কোয়াডে রেখেছে পাকিস্তান, যার কারণে মধ্যপ্রাচ্যের দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে ওসমান খানকে। দলের বাকি সদস্যরা হলেন অধিনায়ক বাবর আজম, আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, ইফতেখার আহমেদ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির ও জামান খান। তাছাড়া স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে 5 ক্রিকেটার, যারা দলের সঙ্গে থাকবেন না, প্রয়োজন হলে ডাকা হবে। 29 সদস্যের দল নিয়ে ফিটনেস ক্যাম্প করেছিল পাকিস্তান ক্রিকেট দল, যেখান থেকে 22 ক্রিকেটারকে ডেকে নেওয়া হয়েছে। অন্যদেরও নিয়মিত অনুশীলনের মধ্যে রাখতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট। আসন্ন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ নিয়ে বেশ সিরিয়াস বাবরের দল। তবে তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে 18 এপ্রিল 5 ম্যাচের প্রথম টি-20তে মুখোমুখি হবে পাকিস্তান নিউজিল্যান্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ঈদ ও নববর্ষের টানা ছুটিতে বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করবেন লাখো পর্যটক। আর তাদের স্বাগত জানাতে প্রস্তুত প্রশাসন, ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। এরই মধ্যে 500 হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের 70% রুম বুকিং হয়েছে। নিরাপত্তায় থাকছে 4 স্তরের ব্যবস্থা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার, রয়েছে স্বচ্ছ নীল জলরাশির সাগর, যার সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। আর টানা ছুটি পেলেই দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন হাজারো পর্যটক। তবে ঈদের টানা ছুটিতে সমাগম হয় লাখো পর্যটকের। ঈদ উল ফিতরের টানা ছুটির সঙ্গে যোগ হয়েছে পহেলা বৈশাখ, তাই এবার থাকছে লম্বা ছুটি, যার কারণে ব্যস্ততা বেড়েছে সৈকত পাড়ের শামুক ঝিনুক, আচার, শুটকি ও বার্মিজ পণ্যের দোকানে। এরই মধ্যে দোকানগুলোকে নতুন নতুন পণ্য দিয়ে সাজানো হচ্ছে। তাদের আশা, লম্বা ছুটিতে চাঙ্গা হবে পর্যটন ব্যবসা। ভালো ভালো মাছ, লাক্কা, টুনা, সুরি, লইট্টা, রূপচাঁদা, কোরাল, বিভিন্ন আইটেমের, আমাদের যেমন 50 আইটেমের শুটকি আছে। আশা করি বাইরের পর্যটক আসবে, আরও বিভিন্ন দেশের পর্যটক আসবে। আমরা অনেক আশা করি ব্যবসা বাণিজ্য ভালো হবে। রমজানে আমাদের কোনো ব্যবসা হয় নাই, রমজানের দোকানে পাট রং করাইছি। আশা করি ঈদের পরে খুব ভালো ব্যবসা হবে। রমজানের কারণে গেল 1 মাস সৈকত পাড়ের 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস ছিল পর্যটক শূন্য। এই অবস্থায় প্রতিষ্ঠানকে নতুন রঙে সাজানো হয়েছে। টানা ছুটিতে তারকামানের হোটেলগুলো শতভাগ বুকিং হবার পাশাপাশি রিসোর্ট, কটেজ ও গেস্ট হাউসগুলোর 70% রুম বুকিং হয়েছে।
যাতে কোনো রকম অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, স্বাচ্ছন্দ্য বোধ যাতে আসতে পারে, ন্যায্য মূল্যে ভাড়ার মধ্যে থেকে যাতে আসতে পারে। 14 তারিখ পয়লা বৈশাখ সেক্ষেত্রে আমাদের বুফে থাকবে এবং পয়লা বৈশাখে সে বাঙালি না আমাদের হোটেলে উদযাপিত হবে। পুলিশ বলছে টানা ছুটিতে পর্যটকদের নিরাপত্তায় 4 স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে, আর বাড়তি আনন্দ দিতে সৈকতে নানা আয়োজন থাকছে বলে জানিয়েছে প্রশাসন। আমি প্রত্যাশা করি সকলের সহযোগিতায় কক্সবাজারে যে সকল পর্যটক আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থ হব। ট্যুরিস্ট পুলিশের মতে ঈদ ও পহেলা বৈশাখের টানা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে 3 লাখের বেশি পর্যটকের সমাগম হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনেক কষ্ট করে তা আনন্দ লাগতেছে। ফার্স্ট টাইম যাচ্ছি শ্বশুরবাড়ি, সো অবভিয়াসলি ভালো লাগতেছে। নারীর টানে বাড়ির পানে নগরবাসী, ট্রেনে ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা, মহাসড়কে গাড়ির চাপ, সদরঘাটে উপচে পড়া ভিড়, লঞ্চে আরামদায়ক যাত্রায় খুশির ঝিলিক। বৃহস্পতিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়ের।